তুমি এখানে কি করছো? পুরুষালী ভরাট কণ্ঠস্বর শুনে হুড়মুড়িয়ে উঠল তোরা। একা ঘরে বসে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছে নিজেও বুঝতে পারেনি। নিজেকে ধাতস্থ করেই ঘোমটার আড়ালেই এক পলক চোখ তুলে তাকিয়ে সাথে সাথেই চোখ নামিয়ে নিল। দু হাতে বিছানার চাদর খামচে গুটিয়ে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চড়া লোকটাকে দেখে। অ্যান্সার মি, ডেভিড, তুমি আমার ঘরে কি করছো? প্রচন্ড ধমকে চোখ খিচে বন্ধ করে ফেলল তোরা। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কথাগুলো গলার ভেতরেই দলা পাকিয়ে আসছে। কাপা কাপা কণ্ঠে কিছু বলতে নিলেই ওর সামনে এসে এক টানে ঘোমটা উঠিয়ে ফেলে দিল লোকটা। ঘোমটা তুলে দেখতে আহান থমকে যায়। তার সামনে ছোটখাটো বাচ্চা একটা মেয়ে বসে আছে, যাকে বউ রূপে কিছুক্ষণ আগেই সে কবুল বলে বিয়ে করেছে, তবে স্বেচ্ছায় না, বাধ্য হয়ে। কয়েক মুহূর্ত বউ বসে থাকা মেয়েটাকে আগাগোড়া পরখ করল আহান। ভয়ে কাপা কাপা ঠোঁট কামড়ে চোখ খিচে আছে, কপাল থেকে ঘাম ঝরে গলা বেয়ে পড়ে যাচ্ছে। নিতান্তই বাচ্চা একটা মেয়ে, তার বাবা মা কি করে পারল এমন মেয়ের সাথে তার বিয়ে দিতে? খপ করে তোরার হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে আনলো। তোরা এক হাতের ভারী শাড়িটা ধরে রীতিমতো দৌড়াচ্ছে লোকটার সাথে তাল মেলাতে না পেরে। টেনে হিসড়ে সিঁড়ি বেয়ে তোরাকে নিয়ে নেমে ছিটকে ফেলে দিল বসার ঘরে সবার সামনে। আহান, এ কেমন দুঃসাহসিকতা! ওর সাথে এমন ব্যবহার করার সাহস হয় কি করে? ঠিক যেভাবে তোমরা আমার পারমিশন ছাড়াই ওকে আমার ঘরে রাখার সাহস করেছো। বিয়ে করা বউ তোমার ঘরেই তো থাকবে। উফ, ওকে আমি বিয়ে করিনি, তোমরা জোর করে দিয়েছো আমায়, নিজেদের নামে দোহাই দিয়ে জোর করে বিয়ে দিয়েছো তোমরা, বলেই চেঁচিয়ে পাশ থেকে ফুলদানিটা এক ধাক্কায় ফেলে দিল আহান। রাগে তার চোখ দুটো টকটক করছে। বিকট শব্দে, কাচের টুকরো টুকরো হওয়ার শব্দে দু হাতে কান চেপে ধরে তুরা। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। এমনটা তো হওয়ারই ছিল, সে জানতো এমন কিছুই হবে, তবুও নিজেকে সামলে রাখতে পারছে না কিছুতেই। আহান, তুমি এবার সীমা লঙ্ঘন করছো, ধমকে বললেন আহানের বাবা ইনসাফ মাহবুব। সীমা তো তোমরা অনেক আগেই লঙ্ঘন করে ফেলেছো আমার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েটা দিয়ে, তাও নিতান্তই একটা বাচ্চা মেয়ের সাথে। আহানের কথায় নিজের কিছুটা শান্ত করে গম্ভীরভাবে বললেন ইনসাফ মাহবুব, যা হয়ে গেছে তাতে আমার আর কারো হাত নেই। সত্য এটাই যে তুমি সকলকে সাক্ষী রেখে কবুল বলে তোরাকে বিয়ে করেছো। তুমি ওর স্বামী আর ও তোমার স্ত্রী। মানি না আমি, না আমি এই বিয়ে মানি, না ওকে আমার স্ত্রী মানি। আমার উপর প্রেশার ক্রিয়েট করো না, এর ফল ভালো হবে না। বলেই ভরা ড্রয়িং রুমটাকে থমথমে বানিয়ে চলে গেল আহান। একবার ও ফিরে তাকালো না, দেখলো না তার চলে যাবার পানে কারো চাতক পাখির মতো তাকিয়ে থাকা অশ্রুপূর্ণ ছলছল দৃষ্টিতে। চোখ নামিয়ে নিতেই টপ টপ অশ্রু বিন্দু ঝরে পড়ল সারা কপল জুড়ে। এমন কিছুই তো হওয়ার ছিল। অনিচ্ছা সত্ত্বেও অচেনা ঘরটাতে সন্ধ্যা থেকে বউ সেজে অপেক্ষা করছিল তোরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তার স্বামী নামক মানুষটার আসার খবর নেই। অপেক্ষার পাল্লা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হতেই ক্লান্ত শরীরে কখন চোখ লেগে গেছিল বুঝতে পারেনি। আর তারপরেই চোখ দুটো কোনো রকম মুছে সংগোপনে দীর্ঘশ্বাস ছাড়ল তোরা। সে জানতো এমন কিছুই হবে, তবে পোড়া কপাল যে এমন অপমান লাঞ্ছনা বাড়ির ধারায় শিখত তা সে জানে। সুখ একটি অধরা প্রজাপতি তার নিকট, সে যতই তার পেছনে ছুটবে ততই পালাবে তার থেকে। ড্রয়িং রুমে বসে থাকা ইনসাফ মাহমুদ, তার মা আমেনা খাতুন, স্ত্রী রুবি আর মেয়ে রাইমা এতক্ষণ নির্বাক দর্শকের ভূমিকা ভেঙে রুবি খাতুন বলেন, এমনটা হওয়ারই ছিল। আহান কতটা একরোখা আর জেদি তা তুমি জানো, তবুও বিয়েটা। সব কিছু জানার পরেও এমন কথা তোমার মুখে মানায় না রুবি। ইনসাফ মাহবুবের উত্তরে নিজের কথা সম্পূর্ণ করার আগেই থেমে যান তিনি। শুরু থেকেই তিনি দমনা হয়েছিলেন।
অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া বিয়েটাতে তিনি কতটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট তার মুখভঙ্গিতে স্পষ্ট নয়। তবে বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হলেও এমনটা হওয়ার কথাই যে 10 বছর আগে ছিল। এ বিষয়ে তিনিও অবগত। গিয়েছিল বিয়ের নিমন্ত্রণে। সেখানে গিয়ে নিজের ছেলেরই বিয়ে হয়ে যাবে এমনটা তিনি কল্পনাও করেনি। বিধাতা তাদের ভুলে যাওয়া প্রতিশ্রুতিটা যেন চোখে আঙ্গুল দিয়ে মিলিয়ে দিল। কিন্তু যেটা হয়ে গেছে সেটা বদলানোর সাধ্যও যে নেই তাও তিনি মানেন। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গেল এক কোণায় জড়সড় ভাবে দাঁড়িয়ে থাকা লাল বেনারসি পরা মেয়েটার দিকে। তোরার গালে হাত রেখে বলল, আহানের আচরণে কষ্ট পেয়েছ তা জানি, তবে ওকেও তো দোষ দেওয়া যায় না। বিয়েটার ব্যাপারে সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ও যতটা অবাক হয়েছে ততটা ডিস্টার্বডও। আশা করি তুমি সবটা বুঝতে পারবে। এখনই তোমায় আমি বুক ভরা আশা দেব না যে ও তোমায় মেনে নেবেই, তবে এমনটাও বলছি না যে কখনোই মেনে নিবে না। জন্ম মৃত্যু বিয়ে ৩ বিধাতার নিয়ে, এমনটাই মেনে আসছি আমরা। যদি সৃষ্টিকর্তা তোমাকে আহানের জন্য করে থাকেন তবে আজ হোক আর কাল ও মেনে নেবেই। কতটুকু আশ্বাস দিতে পারবো জানি না, তবে তোমার পরিবার হয়ে পাশে থাকবো। বলেই নিচতলার বাঁ দিকের ঘরের দিকে চলে গেলেন। আমেনা খাতুন তসবিহ হাতে একমনে শুনে যাচ্ছেন, যেন এদিকে কোনো ধ্যান নেই। বৃদ্ধা কথা খুব কম বলে, তবে বয়স্কা হয়ে গেলেও বাড়িতে তার যথাযথ মান্য এখনো হয়, তা আচরণে স্পষ্ট। তুমি আমার সাথে চলো, আজ থেকে আমার ঘরেই থাকবে। কাঁধের উপর কারো হাতের স্পর্শ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় তুরা। তার দিকে হাস্যোজ্জ্বল চেহারায় চেয়ে আছে রাইমা, আহানের বড় বোন। স্মিত ঘাড় নাড়িয়ে সম্মতি দেয় তুরা। রাইমা তুরার হাত ধরে নিয়ে যায় সিঁড়ি বেয়ে উপরে তার ঘরের দিকে। ইনসাফ মাহমুদ এখনো ঠায় দাঁড়িয়ে আছেন ড্রয়িং রুমে। মনের ভেতর হাজারো অশান্তি, উৎকণ্ঠা, দুশ্চিন্তা। তিনি ভুল করে ফেললেন না তো? নিজের প্রতিশ্রুতি রাখতে আর একটা জীবন বাঁচাতে 2টো জীবনেরই বলি দিয়ে ফেললেন না তো? এখানে এসো ইনসাফ। পোর কণ্ঠে পিছু ফিরে তাকায় ইনসাফ। ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে মায়ের কাছে ক্লান্ত স্বরে বলে, আমি কি অন্যায় করে ফেললাম মা? তুমি তো সবটাই জানো। হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, তবে এমনটাই তো হওয়ার কথা ছিল। তসবিহ গোনা থামিয়ে সামান্য কেশে গলা খাকারি দিয়ে বললেন বৃদ্ধা, ধৈর্য ধরো ইনসাফ। হঠকারিতায় হওয়া এ বিয়ে দাদুভাইয়ের এমন উত্তেজিত হওয়াটা খুব ভুলেন না। ওকে একটু সময় দে, ঠিক মেনে যাবে। চোখ থেকে চশমাটা খুলে হাতে নিলেন ইনসাফ। ছেলে তার যতটা জেদি আর একরোখা তাতে আদৌ মানবে কিনা সন্দেহ আছে। তুমি এখানটায় শুয়ে পড়ো, আর আমি না থাকলেও এই ঘরটা আজ থেকে তোমার। প্রয়োজনের সব জিনিসই পাবে এখানে। তোরা কোনো রকম উত্তরহীনা ঠায় দাঁড়িয়ে আছে। রাইমা ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে গেল তুরার কাছে। ওর হাত ধরে নিয়ে খাটের এক কোণায় বসিয়ে গালে হাত দিয়ে বলল, আমিও একজন মেয়ে তোরা, আমিও বুঝি তোমার মনে কোন ঝড় চলছে। কিন্তু যা হয়ে গেছে, বিধাতা যা ঠিক করে রেখেছিল তা বদলানোর সাধ্য তো কারো নেই বলো। আমি জানি ভাইয়ের এরূপ ব্যবহারে তুমি ভীষণ কষ্ট পেয়েছ, আর পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু ওর এমন প্রতিক্রিয়া করাটাও তো খুব একটা অস্বাভাবিক না। ওকে একটু সময় দাও। আহান রাগী বদমেজাজি হলেও দায়িত্ব জ্ঞানহীন নয়। নিজের আমানতের খেয়ানত ও করবে না। তোরাও নিঃশব্দে মাথা পেতে নিল সকল কথা। এছাড়া তার কোনো উপায়ও নেই। দুনিয়াতে এখন মাথা গোঁজার ঠাঁই বলতে শুধু এ বাড়ি আর বাড়ির লোকজনগুলোই তার সম্বল। তাছাড়া তো না, আর বেশি কিছু ভাবতে পারছে না। মাথাটা কেমন ধপধপ করে উঠছে। শারীরিক আর মানসিক চাপে সে ক্লান্ত, বিধ্বস্ত। একটু ঘুম প্রয়োজন। ঘরের লাইট বন্ধ করে দিল রাইমা। বিছানা গা ঠেকাতে কিছুক্ষণের মধ্যে ঘুমের তলিয়ে গেল তুরা।
সকালে মৃদু স্নিগ্ধ বাতাসে পাতলা ফিনফিনে সাফেদ পর্দাটা উঠছে। পাখিদের কিচিরমিচির কলরবে সকালটার স্নিগ্ধতা জানান দিচ্ছে পরিবেশ। ঘরের মধ্যেই অনবরত পায়চারি করছে তোরা। খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকলেও গত ৬ মাসের অত্যাচারে এ অভ্যাসটাও আয়ত্ত হয়ে গেছে। ফজরের আজানের পর বিছানায় থাকার জন্য তার পিঠে পড়া মারের দাগগুলো এখনো তাজাই আছে। কিন্তু এখন তুরার উৎকণ্ঠার কারণ অন্য কিছু। রাতে তাকে সহ তার সাথে আনা জিনিসগুলোও আহানের ঘরে রাখিয়েছিলেন ইনসাফ মাহবুব। কিন্তু তুরাকে টেনে হিঁচড়ে বের করে দিলেও তার জামা কাপড়ের ব্যাগটা এখনো ওই ঘরেই আছে। রাতে রাইমার তার নিজের একটা জামা দিয়েছিল শাড়ি চেঞ্জ করে পরার জন্য, কিন্তু রাইমা তার চেয়ে স্বাস্থ্যবান আর লম্বা হওয়ায় জামার গলাটা তার ঘাড় বেয়ে নেমে যাচ্ছে, আর দৈর্ঘ্য অনেক বেশি বড়, যা পরে বাইরে যাওয়াটা বেশ অস্বস্তিকর। রাইমা এখনো ঘুম থেকে ওঠেনি, বেশ রাত করে শুয়েছে বলে তোরাও ডাকার সাহস করেনি। বেশ কিছুক্ষণ পায়চারি করার পরে তোরা সিদ্ধান্ত নিল সে নিজেই যাবে ও ঘরে। ভোরের আলো এখনো ফোটেনি পুরোপুরি, সারা বাড়িতে নিস্তব্ধতা বিরাজমান। আহানও নিশ্চয়ই এখনো ঘুমাচ্ছে। ধীর পায়ে দরজা খুলে বাইরের দিকে পা বাড়ালো তুরা। দোতলার পাশাপাশি ঘর দুটোই রাইমা আর আহানের, তাই রাইমার ঘর থেকে বেরিয়ে কয়েক কদম ফেললেই আহান নামক ব্যক্তিটির ঘর। নিঃশব্দে পা ফেলে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো তোরা। কাল রাতের পর থেকে এ ঘরের সামনে দাঁড়াতেও তার কপালে ঘাম ঝরা হচ্ছে। বার কয়েক নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে আলতোভাবে দরজাটায় ধাক্কা দিল তোরা। সন্তর্পণে ধাক্কা দিলেও তৎক্ষণাৎ খুলে গেল দরজাটা। মাথা ঢুকিয়ে এক পলক দেখে নিল ভেতরের অবস্থা। রুমের লাইট বন্ধ থাকলেও বারান্দার দরজা আর পর্দার আড়াল থেকে আসা সূর্যের ছোট ছোট রশ্মিকণা বেশ স্পষ্ট ঘরের ভেতরের দৃশ্য। এদিক ওদিক ঘুরে তাকাতেই চোখ পড়ল কাঙ্ক্ষিত জিনিসটা। আলতোভাবে দরজাটা আরেকটু খুলে ঘরে ঢুকলো তুরা। পুরো ঘর জুড়ে সিগারেটের বিদঘুটে গন্ধ। দম বন্ধ হয়ে আসছে তুরার। ওড়না দিয়ে এক হাতে নাক চেপে ধরেই এগিয়ে গেল। ব্যাগটা হাতে নিয়ে আবারও দরজার দিকে হাঁটা ধরতেই পেছন থেকে ওড়নায় টান পড়ল। ভয়ের চোটে হাত পা ঠান্ডা হয়ে আসছে তুরার। বুকের ভেতরটা অসম্ভব কাঁপুনি ধরেছে। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে আলতোভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো। উফ, যেন জানে বেঁচে গেল। ওড়নার কোনাটা টেবিলের কোনায় আটকে গেছিল। মনে মনে হাজারবার শুকরিয়া করে ওড়নাটা ছাড়িয়ে তাড়াহুড়ো করে বেরোতে নিলেই পায়ে কিছু একটার সাথে বিঁধে হোঁচট খেল তোরা। তাল সামলাতে না পেরে সামনে হাত বাড়াতেই হাত পড়ল সুইচ বোর্ডের উপর। হাতের চাপে সুইচ অন হয়ে ধপধপ করে লাইটগুলো জ্বলে উঠল। হাত থেকে ব্যাগটা শব্দ করে পড়ে তুরা নিজেও ধাক্কা খেয়ে ঠাস করে পড়ল মেঝেতে। চলবে ইনশাল্লাহ।